একই ছিল। আচ্ছা এবার আসো দেখো, বুয়েটে 23 নম্বর ম্যাথ, বুয়েটে এই ম্যাথটা আসছিল। বলা হচ্ছে একটি গুলি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টি তক্তা ভেদ করতে পারে। তক্তা ভেদ করতে পারে পৃথকভাবে 20 সেন্টিমিটার পুরুত্বের একটি দেওয়াল ভেদ করতে পারে। দেওয়াল ভেদ করতে পারে। গুলিটি দেওয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে যদি একটি তক্তা দেওয়ালের সামনে সংযুক্ত থাকে। দেওয়ালের সামনে সংযুক্ত থাকে, এটা হচ্ছে প্রশ্ন। এটা বুয়েটে আসে একটা কোশ্চেন। তো ক্ষেত্রগুলো তোমার ভালো করে বুঝতে হবে। একটা রাইফেলের গুলি 2টা তক্তা ভেদ করতে পারে। তক্তার পুরুত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। ভেদ করতে পারে এই কথাটার অর্থ কি? ধরো এটা হচ্ছে তক্তা, 5 সেন্টিমিটার পুরুত্বের তক্তা, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে টোটালটা কত হইল? 10 সেন্টিমিটার। তাহলে তক্তা ভেদ করতে পারে। ধরো ইউ বেগ নিয়ে প্রবেশ করলো, তাহলে যখন ভেদ করে বের হয়ে যাবে তখন বেগের মানটা হয়ে যাবে 0, ভি হচ্ছে 0। ঠিক আছে, এই যে ভেদ করতে পারে, পৃথকভাবে একটা দেওয়াল ভেদ করতে পারে। এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের পুরুত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, দেওয়ালের পুরুত্ব। তাহলে একটি দেওয়াল ভেদ করতে পারে, তাহলে এখানে আদিবেগ ইউ, এই ইউ আদিবেগ নিয়ে প্রবেশ করে এই দেওয়াল ভেদ করার পরে তার বেগটা হয়ে যায় 0, বি সমান সমান 0। বলো তো তক্তার ক্ষেত্রে মন্দন বেশি নাকি দেওয়ালের ক্ষেত্রে মন্দন বেশি? আমি জানি না আসলে, মন্দন আলাদা আলাদা, কোনটা বেশি কোনটা কম এটা আমি জানি না। এইখানে মন্দন A1, এইখানে মন্দন A2, তাহলে এইখানে মন্দন এটাকে আমি ধরলাম A1, এইখানে মন্দন এটাকে ধরলাম A2, দুই ক্ষেত্রে আলাদা আলাদা মন্দন। এই ক্ষেত্রটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে আমি দুই ক্ষেত্রে আলাদা আলাদাভাবে মন্দনটা বের করব। এবার আমাদের প্রশ্ন বলছে যদি এই দেওয়ালের সামনে একটা তক্তা সংযুক্ত থাকে, দেওয়ালের পুরুত্ব তো 20 সেন্টিমিটার, এর সামনে যদি একটা তক্তা সংযুক্ত থাকে যেখানে তক্তার পুরুত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে গুলিটা এই দেওয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে যখন এরকম একটা তক্তা দেওয়ালের সামনে সংযুক্ত থাকবে? আচ্ছা বলো তো দেওয়ালের মধ্যে প্রবেশ করবে? এখানে গুলিটা প্রবেশ করবে? কিভাবে শিওর হইলাম? কিভাবে শিওর হইলাম? 2টা তক্তা ভেদ করতে পারে, 2টা তক্তা ভেদ করার পরে গিয়ে তার বেগটা 0 হয়। তাহলে একটা তক্তা ভেদ করার পরে অবশ্যই তার বেগ থাকে। আমার কথা বোঝা গেছে? তাহলে যখন একটা তক্তা আছে তখন ভেদ করার পরে এইখান থেকে যখন ভেদ করবে, এই ভেদ করার পরে তার বেগটা কিন্তু 0 হয়ে যায় না, তার বেগ আছে, এবং যতক্ষণ না এই বেগটা 0 হবে ততক্ষণ সে দেওয়ালের মধ্যে যাইতে থাকবে। ক্লিয়ার? তাহলে আসো দেখি আগে এইখান থেকে বের করি, মন্দনটা বের করি। কোন সূত্র খাটাবো? দেখো টাইমের কোনো কথা বলা নেই। তাহলে সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে যেহেতু মন্দনটাকে আমি A1 ধরছি তাহলে A1 বসালাম। বলো তো ভি এর মান কত? 0। আদিবেগ ইউ স্কোয়ার মাইনাস 2a1, এস এর মান কত? 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের জন্য 0.1। তাহলে অতএব A1 ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.2, এটা হচ্ছে A1। ঠিক একইভাবে এইখানে মন্দনটা বের করবো। বলো তো মন্দনটা না করে বলো তো কত হবে? না করে, এখানে বলো তো না করে বলবা। A1 বের করছো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.2, তাহলে এখানে A2টা কি হবে? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার, তাহলে 0.2 তার দ্বিগুণ,
তাহলে 0.4। আচ্ছা করে যদি বের করি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a2s, তাহলে 0 ইউ স্কোয়ার মাইনাস 2a2, এস এর মান 0.2। তাহলে এখান থেকে a2 সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.4, এটা হচ্ছে a2। এইবার কেউ লিখো না, এবার একটু বোর্ডে থাকো, দেখো ইউ আদি বেগ নিয়ে প্রবেশ করলো, তাহলে ইউ আদি বেগ নিয়ে প্রবেশ করার পরে যখন সে এইখানে আসলো তখন তার বেগটা হলো v1, বেগটা শূন্য হয়নি। তক্তা ভেদ করার পর বেগ এখনো আছে, যতক্ষণ না বেগটা শূন্য হবে ততক্ষণ যাইতে থাকবে। এই যে ভি এখানে গিয়ে শূন্য হলো দেওয়ালের মধ্যে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে গিয়ে, তা আমাদের ওই এস এর মানটা বের করতে হবে। তাহলে এস এর মানটা বের করার জন্য আগে আমার v1টা বের করতে হবে, তাই কি না? তাহলে বলো v1টা কিভাবে বের করা যায়? v1টা কি হবে? v1, তাহলে v1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2, বলো কি হবে? তক্তার মধ্যে মন্দন a1, দেওয়ালের মধ্যে মন্দন a2, মানে ম্যাথ তুমি পারবা, জাস্ট এই লাইনটা বুঝতে পারলে যে দুই ক্ষেত্রে আলাদা আলাদা মন্দন। তাহলে এখানে a2 আর s এর মান হবে হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 0.05, এস লিখি আগে, পরের লাইনে লিখতেছি। তাহলে অতএব v1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a2, সরি a1, সরি a1, এই a1 এর মানটা হচ্ছে এখান থেকে এনে বসা দাও, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 ইন্টু এস 5 সেন্টিমিটার 0.05। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার মাইনাস, এখানে ক্যালকুলেশন করো, দেখো ইউ স্কোয়ার বাই 2 আসবে। তাহলে ইউ স্কোয়ার থেকে ইউ স্কোয়ার বাই 2 বিয়োগ দিলে ইউ স্কোয়ার বাই 2ই থাকে। তাহলে v1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2। এবার এস বের করতে চাই, তাহলে আবার ভি স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার মাইনাস 2a2s, তাহলে ভি এর মানটা 0, v1 স্কোয়ারের মান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2a2s, তাহলে s সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4a2, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4, a2 এর মান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.4, ইউ স্কোয়ার কাটাকাটি 0.4 ডিভাইডেড বাই 4, তাহলে দ্যাট ইজ 0.1 মিটার, তার মানে 10 সেন্টিমিটার। কতটুকু প্রবেশ করবে? 10 সেন্টিমিটার প্রবেশ করবে, হয়ে গেল। তার মানে এই একই সূত্র কয়েকবার খাটানো লাগছে, শুধু এই হচ্ছে কাজ। আচ্ছা ভাইয়া, বলো। কিন্তু বলেন ভেদ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে পরিকল্পনা না হয় তো মানে একটা বেগও থাকতে পারে। মানে এখানে কেবল মাত্র ভেদ করতে পারে, কেবল মাত্র কথাটা বলা নাই, বলে দেওয়া উচিত, বুঝতে পারছো? কেবল মাত্র ভেদ করতে পারে, তার মানে কি? ভেদ করার পরে তার বেগটা শূন্য হয়ে যায়। ওই যে ভেদ করতে পারে, এটা দিয়ে আসলে এই কথাটা বোঝানো হয়েছে যে ভেদ করার পরে আর তার বেগ থাকে না। না ক্লাস নিচ্ছে না, বাইরে এসে চিল্লাচ্ছে, কি জানি, ওনার কোনো মতি বুঝি না। হয়েছে, বুঝলাম। এবার আসো আজকের পড়ায়। দেখো আমরা এতকাল যাবৎ সমবেগ, সমত্বরণ, সমমন্দন এরই ম্যাথ প্রবলেম সলভ করে আসছি। অসমত্বরণ বা অসমমন্দনের কোনো ম্যাথ প্রবলেম আমরা সলভ করি নাই। আচ্ছা, গাড়ি কি সবসময় সমত্বরণ, সমমন্দন বা সমবেগ নিয়ে চলবে? কেন অসমত্বরণ বা অসমমন্দনে চলতে পারে না? পারে তো। সেই ক্ষেত্রে তাহলে আমরা ম্যাথ প্রবলেমগুলো কিভাবে সলভ করব? সেই ক্ষেত্রে ম্যাথ প্রবলেমগুলো কিভাবে সলভ করব, তখন আমরা কোন সূত্র ব্যবহার করব? আচ্ছা, তুমি আগে আমারে বলো তো সমবেগ চেনার উপায় কি? আসো প্রথমে দেখি সমবেগ। এস ইকুয়াল টু ভিটি, ধরো আমি লিখলাম এস ইকুয়াল টু 2t, এটা বলো এই সমীকরণ অনুযায়ী যদি গাড়ি চলে, মানে স্মরণের ফাংশন যদি এরকম হয় সময়ের অপেক্ষক হিসাবে, তাহলে বলো তো কোন ক্ষেত্র এটা? সমবেগের ক্ষেত্র। কিভাবে বুঝলাম? ওই যে মিল করছি, এস ইকুয়াল টু ভিটি, মিল করছি এভাবে। বেগের মান কত? 2। আচ্ছা, ডিফারেন্সিয়েট করে যদি বেগ বের করি, নর্মালি আসলে যেভাবে বেগ বের করতে হয়, বি ইকুয়াল টু ডি ডিটি অফ এস, তাহলে কত হবে? 2t কে ডিফারেন্সিয়েট করলে 2, দেখো এই যে ধ্রুবমান, এই যে ধ্রুবমান 2 এর সাথে কোনো টি আছে, তাহলে চেঞ্জ হবে না, সব সময় যে সময়ে বলো না কেন সব সময় বেগের মান কত? 2, তাহলে ধ্রুববেগ বা সমবেগ। আচ্ছা, সমবেগ হলে ত্বরণ কত হয়? 0। এই যে ডিটিডি অফ বেগ ভি, তাহলে তুমি এখানে 2 বসাও, ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কত হয়? 0। তার মানে 0 ত্বরণ। সমবেগ মানে কেমন ত্বরণ? 0 ত্বরণ। ক্লিয়ার? এটা বুঝছি। এইবার তাহলে বলো সমবেগ চিনব কিভাবে? চেনার উপায় কি? স্মরণের ফাংশন দেখে আমার সমবেগ বুঝতে হবে।
আমি সরণের ফাংশন দেখব, দেখেই আমার বুঝতে হবে যে এটা হচ্ছে সমবেগ। তাহলে দেখো সরণের ফাংশনে টি এর পাওয়ার থাকবে 1। সরণ সময়ের এক ঘাতের সমানুপাতিক, সরণের ফাংশনে টি এর পাওয়ার থাকবে 1। এটা যদি দেখি তাহলে আমি বুঝে যাব যে এই ক্ষেত্রের হচ্ছে সমবেগের ক্ষেত্র বা শূন্য ত্বরণের ক্ষেত্র। কথা বোঝা গেল? সমবেগ বা শূন্য ত্বরণের ক্ষেত্র। এবার আসো তো সমত্বরণ, সমত্বরণ বা সমমন্দন, সমমন্দন, সমত্বরণ বা সমমন্দনের ক্ষেত্র কেমন? এস ইকুয়াল টু 2t মাইনাস 3t স্কোয়ার। ধরো সরণের ফাংশনটা এরকম, বা প্লাস 3t স্কোয়ার। তাহলে বেগ ভি ডিএস ডিটি, তাহলে এখানে বেগ ভি ডি ডিটি অফ এস, এস হচ্ছে 2t প্লাস 3t স্কোয়ার। বলো বেগ কত হবে? এখানে 2 প্লাস 6t। বলো এটা কি ধ্রুব? এই মানটা কি ধ্রুব? 6t। দেখো টি এর মান বসাইলেই বেগের মান চেঞ্জ হবে, তাহলে ধ্রুব বেগ না, সমবেগ না। বলি যদি ত্বরণ বের করো, তাহলে ডি ডিটি অফ বেগ ভি কত হবে? 2 প্লাস 6t, তাহলে 2 হচ্ছে 0 আর 6t হচ্ছে প্লাস 6। তাহলে দেখো ধ্রুব, এই মানটা ধ্রুব। তাহলে ত্বরণটা কেমন? ত্বরণটা কেমন এখানে? ধ্রুব ত্বরণ, তার মানে সমত্বরণ। এই ক্ষেত্রটা কেমন? সমত্বরণ। এইবার তুমি বলো সমত্বরণ চিনব কিভাবে? সরণের ফাংশন দেখে দ্বিঘাত থাকবে, মানে টি এর সর্বোচ্চ ঘাত থাকবে হচ্ছে 2। দেখো টি এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। এটা দেখলে হবে না, এটা সর্বোচ্চ ঘাত না। তাহলে সর্বোচ্চ ঘাতটা থাকতে হবে হচ্ছে 2। তাহলে এস, এই এস এর ফাংশনে টি এর যদি সর্বোচ্চ ঘাত পজিটিভ 2 থাকে, ঠিক আছে, পজিটিভ 2 প্লাস 2 যদি থাকে, তাহলে এটা দেখে আমি বুঝে যাবো এটা হচ্ছে সমত্বরণ বা সমমন্দনের ক্ষেত্র। বলো ত্বরণ কিভাবে চিনবা আর মন্দন কিভাবে চিনবা? বলো। এই যে এখানে যদি প্লাস থাকে, অর্থাৎ এর আগে যদি প্লাস থাকে তাহলে এটা হচ্ছে ত্বরণ, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে মন্দন। শেষ, এভাবে আমি চিনব। এইবার তাহলে বলো তো আমরা আজকের ক্লাসে যেটা আসলে পড়তে চাচ্ছি, অসম ত্বরণ বা অসম মন্দন, সেটা আমরা চিনব কিভাবে? অসম ত্বরণ বা অসম মন্দন। তাহলে সরণের ফাংশনে টি এর পাওয়ার থাকবে হচ্ছে 2 এর চেয়ে বেশি। দেখো কিভাবে? এস ইকুয়াল টু মনে করো 3t প্লাস 2t টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে বেগ ভি ডিএস ডিটি, বলো কি হবে? বেগ 3 প্লাস 6t স্কোয়ার। দেখো এই বেগের মানটা সময়ের উপর নির্ভর করে, সময়ের অপেক্ষক হিসেবে আছে। এখান থেকে যদি আমি বলি ত্বরণ বের করো, তাহলে ডি ডিটি অফ বেগ ভি, তাহলে 3 কে ডিফারেন্সিয়েট করলে 0, 6t স্কোয়ার, তাহলে 2 সামনে চলে আসলো, তাহলে 12t। এবার বলো এটা কি ধ্রুব থাকলো? আর ত্বরণটা কি ধ্রুব থাকলো? দেখো টি এর মান যখন 1 সেকেন্ড তখন ত্বরণের মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি এর মান যখন 2 সেকেন্ড তখন 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এই ত্বরণের মানটা আর ধ্রুব নাই, তার মানে অসম ত্বরণ। ঠিক আছে, তাহলে অসম ত্বরণ বা অসম মন্দন। এবার একটু তাকাও, বোর্ডে তাকাও। টি এর পাওয়ার যদি 4 থাকতো, এখানে যদি 4 থাকতো, সর্বোচ্চ ঘাত যদি 4 হইতো, তাহলে এখানে হয়তো 3, এখানে হয়তো 2, তারপরও টি থাকতো। দেখো যদি 5 হইতো এখানে, তাহলে এখানে 5 হলে এখানে হয়তো 4, এখানে হয়তো 3, তাও টি থাকতো। তার মানে টি এর পাওয়ার 2 এর চেয়ে যদি বেশি যে কোনো সংখ্যায় হয় তাহলে ত্বরণের ফাংশনে টি থাকবে, অর্থাৎ ত্বরণ তখন সময়ের অপেক্ষক রূপে থাকবে। তাহলে ত্বরণ যদি সময়ের অপেক্ষক রূপে থাকে তাহলে সেটা সময়ের উপর নির্ভরশীল, ত্বরণের মান আর ধ্রুব নেই। সময়ের মান বসালে আমি ত্বরণের মান পাবো, বিভিন্ন সময়ে ত্বরণের মান বিভিন্ন রকম হবে। তাহলে এটা হচ্ছে তখন অসম ত্বরণ বা অসম মন্দন। বোঝা গেছে? তাহলে দেখো তো আমি এইভাবে লিখতে পারি না যে এস সমানুপাতিক টি টু দি পাওয়ার এন, যেখানে এন ইজ গ্রেটার দেন 2, তাহলে সেটা হচ্ছে অসম ত্বরণ বা অসম মন্দন। এবার তোমার যদি একটা ম্যাথের কথা বলা হয় যে একটা ম্যাথ করো অসম ত্বরণ বা অসম মন্দনের, তুমি এইটুকু শিওর থাকো তোমার যদি অসম ত্বরণ বা অসম মন্দনের ম্যাথ দেয়, তোমার নর্মাল সমত্বরণ বা সমবেগের ম্যাথগুলো যেভাবে দেয় ওভাবে দিবে না। কারণ এই যে আদি বেগ শেষ বেগ একটা সুষম ত্বরণে চললে যেমন একটা সুষম ক্ষেত্র হয়, ওই রকম ক্ষেত্রতে এবার আর হবে না। এই কারণে তোমার আদি বেগ শেষ বেগ, এত সময় পর ত্বরণ কত, এত সময় পর বেগ কত, এইভাবে তোমার বের করতে বলবে না। তোমার তখন কি করা থাকবে? একটা গ্রাফ দেওয়া থাকবে, নয়তো একটা ফাংশন দেওয়া থাকবে। ঠিক আছে, হয়তো একটা গ্রাফ এঁকে দেওয়া থাকলো, সেই গ্রাফে ফাংশন লেখা থাকলো, নয়তো মনে করো একটা ফাংশন সরাসরি দেওয়া থাকলো যে এস সমান সমান মনে করো এইটা। তোমরা দেখবা বইতে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা অনেকটা 30 নম্বর ম্যাথের মতো।
ঠিক আছে, হুবহু 30 নম্বর না, বাট 30 নম্বর ম্যাথের মতো। যে এস সমান সমান দেওয়া আছে একটা ফাংশন, বলা হচ্ছে 2 সেকেন্ড পর বেগের মান কত, ত্বরণের মান কত। খুবই সহজ জিনিস, এগুলো এমসিকিউতে আসবে। তুমি প্রথমে বেগের ফাংশনটা বের করবা, তুমি ত্বরণের ফাংশনটা বের করবা, এবার 2 সেকেন্ড পর বেগের মান, তাহলে টি এর মান 2 বসাই দিবা, 2 সেকেন্ডে বেগের তাৎক্ষণিক মানটা পাবা। টি এর মান 2 বসাই দিবা, তাহলে 2 সেকেন্ডে ত্বরণের তাৎক্ষণিক মান পাবা। ক্লিয়ার? বোঝা গেছে? তো এইখান থেকে বেশি আসে এমসিকিউ। দেখো একটা এমসিকিউ এরকম আছে তোমাদের বইতে 31 নম্বর, বলা হচ্ছে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। 1 নম্বর, v ইকুয়াল টু প্লাস 3t, v ইকুয়াল টু মাইনাস 3t, v ইকুয়াল টু 3t কিউব, s ইকুয়াল টু 5t, আর s ইকুয়াল টু মাইনাস 3t 4। ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে, মানে ত্বরণ কেমন। দেখো কেউ আগে লিখবা না, বেগ দেওয়া আছে না, বলো তো এখান থেকে ত্বরণ হইলে কত হবে, +3। ওকে, +3। এইবার দেখো প্রথমে দেখো প্লাস না মাইনাস, তার মানে আগে লিখে নিবা, প্লাস মানে ত্বরণ, ঠিক আছে, আর মাইনাস হলে কি হইতো, বন্ধন। এইবার দেখো এখানে একটা ধ্রুব নাম্বার নাকি টি এর ফাংশন হিসেবে আছে, ধ্রুব নাম্বার, তার মানে সম, তাহলে সম ত্বরণ হয়ে গেল। এবার ভি ইকুয়াল টু মাইনাস 3t, তাহলে বলো এ ইকুয়াল টু কত, -3, তাহলে মাইনাস, তার মানে মন্দন। এবার শুধু একটা কনস্ট্যান্ট নাম্বার 3, তার মানে সমমন্দন। কথা বোঝা গেছে? এবার v ইকুয়াল টু 3t টু দি পাওয়ার কিউব, তাহলে a ইকুয়াল টু কি হবে, 3 সামনে চলে আসবে, তাহলে 9, তাহলে 9t স্কোয়ার। এইবার আসো দেখো এটা প্লাস না মাইনাস, প্লাস, অবশ্যই প্লাস, তাহলে প্লাস হলে কি হবে, ত্বরণ। এবার টি এর উপর নির্ভরশীল কিনা, অবশ্যই নির্ভরশীল, তার মানে সম নেই, কি হচ্ছে, অসম। অনেকে ভাবে যে ভাই যদি এখানে সাপোজ এখানে যদি মনে করো 4 থাকতো তাহলে কি হইতো, সেই ক্ষেত্রে 4 হইলে কি হইতো, তাহলে সামনে চলে আসতো 4t টু দি পাওয়ার কিউব, তখন কি হইতো, অনেকে ভাবে t টু দি পাওয়ার কিউব, তাহলে তো টি এর মানটা তো এবার মাইনাস হইতে পারতো, এখানে যেহেতু টি এর মান বসাবো বর্গ হয়ে প্লাস হয়ে যাবে, না, টি এর মান এখানে টি এর পাওয়ার 2 থাকুক, 1 থাকুক, 3 থাকুক, যাই থাকুক, টি এর মান তুমি কখনো শুনছো কেউ বসাইছে -3 সেকেন্ড, ঠিক আছে, টি এর মান কখনো মাইনাস হইতে পারে, তাহলে টি এর মান এখানে প্লাসই বসবে, তাহলে তুমি দেখবা টি এর আগে কোন সংখ্যাটা আছে সেইটা, তাহলে এটা প্লাস মান, ওকে ঠিক আছে, তাহলে ত্বরণ যেহেতু টি এর উপর নির্ভরশীল তাহলে অসম। এবার বলো তো এই দুইটা কি হবে, এইখানে ত্বরণ হচ্ছে 0, কিভাবে বুঝলাম, তুমি একবার ডিফারেন্সিয়েট করো 5, তাহলে সমবেগ, তাহলে ত্বরণ হচ্ছে 0, তাহলে 0 ত্বরণ, এখানে কোনো ত্বরণ নেই, 0 ত্বরণ আর কি, এই ত্বরণের প্রকৃতি কি, ত্বরণ 0। এবার এইটা কি হবে, a সমান সমান, দেখো আগে আমি বেগ বের করে নিই, তাহলে বেগ হচ্ছে -12t টু দি পাওয়ার 3, এটা হচ্ছে বেগ, ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু -36t টু দি পাওয়ার 2, তাহলে মাইনাস আছে না, এবং টি এর উপর নির্ভরশীল, তাহলে অসম মন্দন। তাহলে পরীক্ষায় আসলে এমসিকিউতে আসলে পারা যাবে না, ওকে। বুঝলাম। স্মরণের ফাংশন থেকে দেখো, স্মরণের ফাংশন থেকে বেগ বের করতে ডিফারেন্সিয়েট করতে হয়, বেগ থেকে ত্বরণ বের করতে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। আচ্ছা যদি আমি ত্বরণের ফাংশন বলে দিই, তোমরা বইতে দেখবা 32 নম্বরে একটা ম্যাথ আছে, ত্বরণের ফাংশন বলে দাও, তাহলে ত্বরণ থেকে বেগ বের করতে গেলে কি করতে হবে, বেগ থেকে স্মরণ বের করতে গেলে এবার কত সেকেন্ড পর বলছে সেই মানটা খালি বসাই দিবা, তাহলে শেষ, কাজ শেষ। ক্লিয়ার? ওকে। এবার আসো দেখো আজকের ক্লাসের নতুন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। আমরা একমাত্রিক গতি পড়তেছি, তো এ যাবৎকাল আমরা একমাত্রিক গতির যে ক্ষেত্রটা পড়ছি সেটা হচ্ছে অনুভূমিকভাবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর গতিশীল বস্তুর গতি, মানে এক্স অক্ষ বরাবর বস্তুর ত্বরণ থাকবে, এক্স অক্ষ বরাবর বেগ থাকবে, এক্স অক্ষ বরাবর সরণ হবে, মানে সরল রৈখিক পথে একটা গাড়ি রাস্তায় গতিশীল, এই টাইপের ম্যাথগুলো আমরা করছি। এবার আমরা একমাত্রিক গতি করব,
কিন্তু সেটা হচ্ছে উলম্ব অ্যাক্সিস বরাবর, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে খাড়া একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, অথবা উপর থেকে সোজা নিচের দিকে নিক্ষেপ করলাম, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু বা পড়ন্ত বস্তুর যে ম্যাথ, তো সেই ক্ষেত্রে এর গতি থাকবে ওয়াই অক্ষ বরাবর, উলম্ব অ্যাক্সিস বরাবর, ত্বরণ থাকবে উলম্ব অ্যাক্সিস বরাবর, সরণ থাকবে শুধুমাত্র উলম্ব অ্যাক্সিস বরাবর, তির্যকভাবে না কিন্তু। মানে এইভাবে যদি তির্যকভাবে নিক্ষেপ করো তাহলে কিন্তু এটা দ্বিমাত্রিক গতি হয়ে যাবে, তখন এক্স অক্ষ বরাবরও গতি থাকবে, ওয়াই অক্ষ বরাবরও গতি থাকবে। তো এটা আমরা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর পড়তেছি, মানে পড়বো এখন। তাহলে ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব অ্যাক্সিস বরাবর একমাত্রিক গতির ক্ষেত্র কি হবে, সূত্রগুলা কি হবে। তো তোমরা 9-10 একটা জিনিস এরকম শিখছো হয়তো, যে একটা বস্তুকে খাড়া যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে টি সময় পর বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আর অতিক্রান্ত দূরত্ব এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর নিচের দিকে নিক্ষেপ করলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো সত্যি কথাই শিখছো, কিন্তু তোমাদের শেখানো হয়েছে এভাবে হয়তো, যে উপরের দিকে নিক্ষেপ করছি যখন, তখন হচ্ছে জি এর বিপক্ষে, এই কারণে মাইনাস, জি এর বিরুদ্ধে, এই কারণে মাইনাস, আর নিচের দিকে যখন নিক্ষেপ করছি তখন জি এর পক্ষে, সুতরাং এটা প্লাস। এভাবে শেখানো হয়েছে না? তো এই ভোগাস কথাবার্তা মাথা থেকে টেনে বাইরে বের করো আগে, বের করার পরে এইটা একেবারে এই যে ঝুড়িতে ফেলে দিবা যাওয়ার সময়, ঠিক আছে? না হলে এটা যদি না ফেলো তাহলে কিন্তু সব ম্যাথ মিলাইতে পারবা না, কথা বুঝছো? দেখি আগে একটা ম্যাথ করো তো, এই ম্যাথটা করো। বলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার উচ্চতার কোনো ভবন থেকে, 100 মিটার উচ্চতার কোনো ভবন থেকে একটি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, একটি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। ভবনের পাদদেশে পড়তে কত সময় লাগবে? কত সময় লাগবে? দেখি টাইমটা বের করো, 2 মিনিট সময়। একটা ভবনের উচ্চতা 100 মিটার, ভবনের উপর থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে বস্তুটাকে। তো ভবনের পাদদেশে যখন পড়বে কত সময় লাগবে? কত? 4.95, প্রায় 4.08 কার কার আসছে? তোমার কত আসছে? 4.08। কত? 4.95। তারপর আর কারো কিছু? কত? 4.08। গুড, ভেরি গুড। এই কথা আসছে? হ্যাঁ, আমি যা বলবো তাই না? কার আসছে 6.99? কত আসছে? প্রায় 7, মানে 6.99। তোমার 6.99, তোমার হয়নি। এই অন্য কিছু আসছে? 4.08 কার কার আসছে? 4.08।
6.99 অ্যান্সার। ঠিক আছে, 6.99 অ্যান্সার। আরও একটা সময় আসছিল, সেটা মাইনাস আসছে, -2.91। ক্লিয়ার? এইবার দেখো এই ম্যাথটা দেখো, কয়েকজন পাইছে কিন্তু সবাই পারে নাই। ঠিক আছে, তুমি যদি ওই 9-10 কনসেপ্টটা মাথায় না রাখতে তাহলে তুমি এই ম্যাথ পারতা। অনেকের যে 4.95 আসছে, 4.08 আসছে, ওই 9-10 কনসেপ্টের জন্য এটা আসছে। যদি তুমি ঠিকঠাক করে এই সূত্র তুমি করছো, এই সূত্রের ম্যাথ তুমি করে আসছো, তো তুমি ঠিকঠাকভাবে কনসেপ্টটা যদি শিখতে তাহলে কিন্তু তুমি এই ম্যাথটা পারতা। এইবার আসো দেখো, আমি আগে ক্ষেত্র বুঝাই, ম্যাথটা ছাড়ো, ম্যাথ পরে করবো। নিক্ষিপ্ত বস্তু বা পড়ন্ত বস্তুর টাইপকে আমি মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি। টাইপ 1 ক্ষেত্রগুলো আগে বুঝতে হবে, যে উপর থেকে সোজা নিচে নিক্ষেপ, সোজা নিচে নিক্ষেপ, কোন একটা বস্তুকে উপর থেকে সোজা নিচে নিক্ষেপ করব, এটা হচ্ছে টাইপ 1। দেখো এটা হচ্ছে ভূমি, বস্তুটাকে এইখান থেকে আমি নিচের দিকে নিক্ষেপ করব। এই নিচের দিকে নিক্ষেপ করলাম যে বেগ নিয়ে, সেই বেগটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে ইউ। তাহলে বেগটা কোন দিকে নিক্ষেপ করছো? কোন দিকে? নিচের দিকে। তাহলে এর গতিটা থাকবে সরল রৈখিকভাবে উলম্ব অ্যাক্সিস বরাবর, এইভাবে থাকবে, এভাবে নিচের দিকে পড়তে থাকবে। ধরো টি সময় পরে তুমি বস্তুর বেগ বের করতে চাও, তো বস্তু মনে করো যে টি সময় পরে এখানে গিয়ে পৌঁছাইলো, তাহলে এই পয়েন্টে টি সময় পরে তার যে বেগটা, বেগের অভিমুখটা একটু দেখো তো কোন দিকে আসলে বেগের অভিমুখটা, টি সময় পর বেগের অভিমুখটা কোন দিকে? নিচের দিকে। তাহলে এটা হচ্ছে বেগ ভি, টি সময় পর বেগ ভি। অভিকর্ষ ত্বরণ সে কোন দিকে কাজ করে? অবশ্যই নিচের দিকে, ভূমির দিকে কাজ করে। তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, দ্যাট ইজ জি। এইবার শোনো, সূত্র খাটাইতে গেলে ভেক্টর রাশিগুলোর ডিরেকশনটাকে মাথায় রাখা লাগবে। তুমি যখন সূত্রটা খাটাবা তখন যে সকল ভেক্টরগুলো উপরের দিকে, তাদেরকে যদি তুমি পজিটিভ ডিরেকশনে ধরো, তাহলে নিচের দিকে ভেক্টরগুলোকে ধরতে হবে নেগেটিভ ডিরেকশন। অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা দিককে তুমি পজিটিভ ধরলে তার উল্টা যে দিকটা, বিপরীত যে দিকটা, সেটা হবে মাইনাস। ঠিক আছে, একটা দিক তুমি পজিটিভ ধরলা, তাহলে বিপরীত দিকটা হবে নেগেটিভ দিক। ক্লিয়ার? এইবার দেখো, আলোচনার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি উপরের দিকটা হচ্ছে পজিটিভ, তাহলে যারা যারা নিচের দিকে ক্রিয়ারত থাকবে তারা হবে নেগেটিভ। এখন এইটা তুমি চাইলে নিচের দিকটাকে পজিটিভ ধরতে পারো, উপরের দিকটাকে নেগেটিভ ধরতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমি উপরের দিকটাকে পজিটিভ ধরতেছি, নিচের দিকটাকে নেগেটিভ ধরতেছি, আমার জন্য এটা সুবিধা হবে, কারণ সামনে আমি প্রজেক্টাইল পড়বো, মানে প্লাসের গতি বা দ্বিমাত্রিক গতি পড়বো, তো তখন ওই উপরের দিকটাকে পজিটিভ, নিচের দিকটাকে নেগেটিভ, সব জায়গায় এইভাবেই ধরছে। তো এই কারণে আমরা এইভাবেই লিখবো যে উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। তুমি যদি নিজের উপরে কনফিডেন্স থাকে তাহলে তুমি মাতব্বরি করতে পারো, আর না হলে এখানে লিখে রাখো বড় বড় করে, মাতব্বরি বন্ধ। মানে দিক আমি যেদিকে ধরতেছি ওইভাবেই ওই দিকেই ধরবা, উপরের দিক পজিটিভ, নিচের দিক নেগেটিভ, তাহলে ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু একবার উপরের দিক, একবার নিচের দিক, একবার উপরের দিকে পজিটিভ, একবার নিচের দিকে পজিটিভ, এরকম উল্টাপাল্টা ধরলে দেখবা ম্যাথ ভুল হয়ে যাবে। এবার আসো দেখো, আমি বেগ বের করতে চাই না, তাহলে বেগ সংক্রান্ত সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ জি টি, কোনো মাইনাস প্লাস দিলাম না। এইবার বোর্ডে তাকাও, ভালো করে বুঝে নাও, জি এর আগে দুনিয়া উল্টে যাক, কিন্তু জি এর আগে সবসময় মাইনাস, কারণ জি নিচের দিকে, এবং চিত্র দেখো জি কোন দিকে, তাহলে জি এর আগে মাইনাস। এবার আসো আদিবেগ ইউ, তাকাও তো কোন দিকে, সেটা তুমি নিক্ষেপ করছো কোন দিকে, নিচের দিকে, সুতরাং এটার আগে মাইনাস। এইবার দেখো, তুমি বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করলা, এমন কোনো সময় বা এমন কোনো পয়েন্ট তুমি পাবা যেখানে বস্তুর বেগটা, ওই টি সময় পর বেগটা এটা উপরের দিকে পাবা। বস্তু নিচের দিকে নিক্ষেপ করছে, বস্তু তো যাচ্ছে নিচের দিকে, তাহলে এর বেগটা কি উপরের দিকে থাকা সম্ভব? তাহলে এর বেগটা সবসময় নিচের দিকে, তাই না? এই ভিটা সবসময় নিচের দিকে, তাহলে ভি এর আগে কি মাইনাস। এবার বলো তো তুমি 9-10-এ এই ক্ষেত্রে কোন সূত্র খাটাইতা? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, দেখো সেটাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার শোনো, দেখো আমরা এগুলো লিখবো না, ঠিক আছে? আমরা এগুলো লিখবো না, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আমি লিখবো না। আমি এখানে ভি এর আগে কোনো ডিরেকশন দিবই না, ভি এর আগে কোনো চিহ্ন দিবই না। ভি এর আগে কি হবে সেটা আমাকে সময় বলে দিবে, সেটা আমাকে ইকুয়েশন বলে দিবে, এবং বলে আমাকে বুঝাই দিবে ঘটনা কি ঘটতেছে, এটা আমাকে বলে বুঝাই দিবে, যে সময় আমাকে বলে বুঝাই দিবে যে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা আমাকে সময় বলবে এবং সময় বলে বুঝাই দিবে। এবং সময় যদি এখানে কথা বলে তাহলে সবসময় মাইনাসই বলবে, ঠিক আছে? সময় সবসময় মাইনাসই বলবে। এবার দেখো কিভাবে সে মাইনাস বলে, একটু তাকাও, মাইনাস ইউ মাইনাস জিটি, এটাও মাইনাস, দুইটা মাইনাস সংখ্যা যোগ করলে কখনো তুমি প্লাস পাবা, কি পাবা? মাইনাস পাবা। তাহলে এই বেগের মানটা সবসময় মাইনাস। একটু নিউমেরিক্যাল উদাহরণ দিয়ে চিন্তা করি, -2 -3 মান কত? -5। তাহলে তুমি বেগের মান হিসাব করলা, ধরো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে নিচের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে, তুমি এখানে বসাইলা 20,
তারপর আমি চাইলাম 2 সেকেন্ড পর তার বেগ কত, তুমি জি তার সাথে টি এর মানটা অর্থাৎ 2 সেকেন্ড তুমি গুণ করে দিলা, গুণ করে দিলে এখানে মাইনাস কিছু একটা পাবা না, মাইনাস, তাহলে বেগের মান হচ্ছে ওইটা, সংখ্যাটা হচ্ছে বেগের মান, আর তার সামনে কি থাকবে একটা মাইনাস। ওই মাইনাস তোমাকে কি বুঝাই দিবে জানো, যে নিচের দিকে, তার মানে বস্তুটার বেগটা সেটা কোন দিকে, নিচের দিকে। তাহলে এখানে এই যে এই উত্তরে যে মাইনাসটা আসবে তার একটা মাহাত্ম্য আছে, তার একটা তাৎপর্য কিন্তু থাকবে। এবার তুমি যদি আগে থেকে জানো, তুমি যদি মনে করো যে না ভাই আমি জানি আগে থেকে জানি তো এটা মাইনাসই হবে, এটা বলার কিছু না, এটা বোঝানোর কিছু না, আগে থেকে আমি জানি মাইনাস হবে, তা আমি কি করলাম, তাহলে এখানে আমি মাইনাস ধরে নিয়ে হিসাব করে বেগের মানটা বের করলাম, সেটাও হবে যেটা তুমি 9 10-এ করছো। আমার কথা বুঝতে পারছো, যেটা তুমি 9 10-এ করে আসছো, তুমি 9 10-এ জানতে আগে থেকে যে বেগের মানটা মাইনাসই হবে, মানে বেগটা নিচের দিকে, এটা তুমি জানোই। তাহলে তুমি যদি আগে থেকে জানো এখানে মাইনাস বসাই দিয়ে তারপরে v = u + gt লিখো, খাটাও এই সূত্র, তারপর তুমি বেগের মানটা বের করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি ইকুয়েশন থেকে বুঝতে চাই, কারণ এই ক্ষেত্রে হয়তো আমি আগে থেকে জানি, কিন্তু এর পরের ক্ষেত্রে আমি জানবো না, পরের ক্ষেত্রে তখন কাহিনী আছে। এইবার আসো এইচ বের করবো, সরণ। তাহলে সরণ বের করতে গেলে কি করতে হবে, দেখো সরণ মানে হচ্ছে এইচ = ut ½ gt²। দেখো আগে সরণের পরিচয়টা তোমার চিনতে হবে, সরণের পরিচয়টা কি, সরণের পরিচয়, এইচ এর পরিচয় হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, আদি বিন্দু থেকে শেষ বিন্দু, বস্তু কোন পথে গেল ডাজ নট ম্যাটার, বস্তু কোথায় গেল, কোথা থেকে কোথায় গেল এটাই হচ্ছে ম্যাটার। তাহলে বস্তু কোথায় ছিল আমি দেখব, বস্তু কোথায় গেল, তাহলে এই লম্বালম্বী দূরত্বটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, লম্বালম্বী দূরত্বটাই হচ্ছে বস্তুর সরণ। তাহলে এবার বোর্ডে দেখো, দেখো বস্তু কোথায় ছিল, এখানে না, বস্তু কোথায় পৌঁছাইছে এইখানে তো, তাহলে এবার সরণটা দেখতে চাই, আদি বিন্দু শেষ বিন্দু, আদি বিন্দু টি সময় পর বস্তুর অবস্থান, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এই যে সরল রৈখিক দূরত্বটা এটাই না এইচ। এবার তুমি বলো তো এইচটা কোন দিকে, নিচের দিকে, এইচটা নিচের দিকে, তোমার বোঝার দরকার নেই, ইকুয়েশন তোমার বুঝাই দিবে। এইবার দেখো এইচ = ut - ½ gt², জি এর আগে সব সময় মাইনাস, ইউ এর আগে এই যে দেখো ইউ কোন দিকে, নিচের দিকে, তাহলে ইউ এর আগে, এবার বলো এটা মাইনাস আর এটা মাইনাস, দুইটা মাইনাস সংখ্যা যোগ করলে এইচ কি পাওয়া যাবে, তো তোমাদের 9 10 এর টিচাররা আগে থেকে বলে দিছে যে এখানে মাইনাস বসায় নিয়ে তারপরে এইচ = ut + ½ gt², মানে সবার আগে মাইনাস, তাহলে আলটিমেটলি সবার আগেই প্লাস, তাহলে এইচ = ut + ½ gt² হয়ে গেল। কিন্তু আমরা ওই কাজটা করব না, আমরা বের করব, আমরা সময়ের মান বসাবো, এখানে বসায় বের করবো, এইচটা আসবে মাইনাস, ও তাহলে আমরা বুঝবো এইচ মাইনাস আসছে মানে বস্তু নিক্ষেপ বিন্দুর নিচে, এটা নিক্ষেপ বিন্দু, এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে নিক্ষেপ বিন্দুর উপরে থাকলে পজিটিভ আর নিক্ষেপ বিন্দুর নিচে থাকলে নেগেটিভ, তাহলে মাইনাস আসলে আমরা বুঝে যাবো যে বস্তু নিক্ষেপ বিন্দুর নিচে। তাহলে এইচ এর মানটা, এটা আমরা এখানে এইচ এর মানটা মাইনাস না প্লাস সেটা আমি বসাবো না, সেটা আমাদের সময় বলবে, ঠিক আছে, সময় বলবে। এটা গেল টাইপ 1। এবার আসো টাইপ 2। টাইপ 2 হচ্ছে বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ, খাড়া উপরে নিক্ষেপ। মূলত এই টাইপ 2 কে ভেঙে তোমাদের বইতে আরেকটা টাইপ বানানো হয়েছে, সেটাকে বলা হয়েছে টাইপ 3। তো টাইপ 2টা কি, টাইপ 2টা হচ্ছে ভূমি থেকে খাড়া উপরে নিক্ষেপ, ভূমি থেকে খাড়া উপরে নিক্ষেপ কিন্তু ভূমি থেকে। আর টাইপ 3 এটা বানানো হয়েছে ভবনের উপর থেকে খাড়া উপরে নিক্ষেপ, খাড়া উপরে নিক্ষেপ কোত্থেকে, ভবনের উপর থেকে, ভবনের উপর থেকে। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুটাই উপরের দিকে নিক্ষেপ, মানে মূলত আসলে টাইপ 2ই। তাহলে আমরা একটু চিত্র আঁকি, দেখি আগে। এটা হচ্ছে ভূমি, এখান থেকে বস্তুটাকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হইলো, ইউ বেগ দিয়ে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হইলো। তাহলে এই পথ বরাবর বস্তু উঠবে, এইখানে গিয়ে একসময় তার বেগটা শূন্য হয়ে যাবে না, তারপরে বস্তু নিচের দিকে নামতে থাকবে, এই যে বস্তু নিচের দিকে নামতে থাকবে। তা আমি এই পথটাকে একটু আলাদা করে ভেঙে আঁকতেছি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগের ক্ষেত্র, আর এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরের ক্ষেত্র, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে, এই যে পরের ক্ষেত্র এটা। তাহলে পরে বস্তু নিচের দিকে নামতেছে। এখন টি সময় পর বস্তুর দুইটা অবস্থান আমি দেখাই একটু। মনে করো টি সময় পর বস্তু এখানে, তাহলে বস্তু এখনো উপরের দিকে উঠতেছে। টি সময় পর বস্তু মনে করো এইখানে, বস্তু এবার সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে বস্তু এবার নিচের দিকে নামতেছে। আর ভবনের উপর থেকে নিক্ষেপ করলে, এই যে ভবনের উপর থেকে নিক্ষেপ করা হয়েছে,
তাহলে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, বস্তু এইভাবে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছাইলো, ভি সমান সমান 0, তারপরে বস্তু নিচের দিকে নামতেছে। এই পয়েন্টে তার বেগটা উপরের দিকে, এই পয়েন্টে তার বেগটা নিচের দিকে। এখানে একটাই চিত্র, আমি জাস্ট ভেঙে অর্ধেক অর্ধেক করে ফেলছি। ক্লিয়ার? চিত্র একটাই, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে। এবার মনোযোগ দিয়ে একটা কথা শোনো, খাড়া উপর দিকে নিক্ষেপ করলে বস্তুটাকে যে পথে নিক্ষেপ করব, বস্তু ওই পথ বরাবরই পড়বে। খাড়া উপর দিকে নিক্ষেপ করলে ওই পথ বরাবরই নিচের দিকে পড়বে। তা আমি কি করছি, একটু বাঁকাই দিছি না, একটু সরাই দিছি না পথটা, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমি যদি এক রেখা বরাবর সব আঁকি তাহলে তো উল্টাপাল্টা হয়ে যাবে, তো এই কারণে একটু সরাই আঁকছি, সামান্য একটু সরাই আঁকছি। কিন্তু তুমি মনে মনে কি চিন্তা করবা, যে বরাবর গেছে ওই বরাবরই বস্তু পড়তেছে, নিচের দিকে নামতেছে। এবার দেখো দুইটা অবস্থান দেখাইছি, একটা অবস্থানে বেগটা উপরের দিকে, আর একটা অবস্থানে বেগটা নিচের দিকে, তাই না? এবার আমি টি সময় পর বেগ বের করতে চাই, তাহলে বেগের সূত্র কি? বেগ নির্ণয়ের সূত্র ভি সমান সমান ইউ জি টি। তোমরা জানতা, তোমরা 9 10 এটা পড়ে আসছো যে উপরের দিকে নিক্ষেপ করলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা শিখছো না? দেখো কিভাবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হচ্ছে। জি এর আগে কি বসবে বলো? অলটাই মাইনাস, জি সবসময় নিচের দিকে, এটা নিয়ে কোনো ডাউট নেই, জি নিচের দিকে, তাহলে জি এর আগে মাইনাস। বলো ইউ এর ডিরেকশনটা দেখো, কোন দিকে নিক্ষেপ করছো? উপরের দিকে, তাহলে ইউ এর আগে প্লাস, গুড। এইবার বলো ভি এর আগে আমি কি দিব? ভি এর আগে কি দিব, প্লাস নাকি মাইনাস? দেখো ভি প্লাস হতে পারে, ভি মাইনাস হতে পারে। আগে যেটা ছিল সবসময় ভি মাইনাস, এই কারণে তুমি ভি এর আগে এখানে মাইনাস বসায় তুমি লিখে দিচ্ছিলা ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এবার পারবা সেটা? এবার আর তুমি পারবা না। এবার ভিটা মাইনাস হতে পারে, এই ভিটা এটা প্লাস হতে পারে। দেখো প্লাস, এটা মাইনাস, কে বলবে? টাইম বলবে, সময় বলবে। যেখানে এই ভি এর আগে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা আমাকে সময় বলে দিবে, সময় বলবে। দেখো কিভাবে সময় বলে, এটা প্লাস ইউ না, এটা মাইনাস জিটি না, তো এটা প্লাস মান, এটা মাইনাস মান। টি এর মান যখন কম থাকবে তখন এটা বড়, এটা ছোট, তার মানে বস্তু উপরের দিকে উঠতেছে, বেগের মানটা পজিটিভ। টি এর মানটা বাড়তে থাকলে, এই মানটা তো ফিক্সড কনস্ট্যান্ট মান, টি এর মানটা বাড়তে থাকলে এটা আস্তে 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 বাড়তে থাকবে। এটা ফিক্সড কনস্ট্যান্ট মান, এটা প্রথমে বড় ছিল, এটা ছিল ছোট, তাহলে এটা আস্তে আস্তে বাড়তে থাকলে এক সময় দুইটা সমান হয়ে যাবে, তখন ভি এর মানটা হয়ে যাবে 0। এরপরে টি এর মানটা বাড়তেই থাকবে, টি এর মান তো বাড়তেই থাকবে, টি এর মানটা তুমি বাড়াবা, তখন এটা ছোট বিয়োগ বড়, তখন দেখা যাবে নেগেটিভ, এবং আজীবনই নেগেটিভ আসতে থাকবে এরপর থেকে, তাই না? এবার দেখো একটা নিউমেরিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, তাহলে প্লাস 2। জি এর মান হিসাবে সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি 9.8 এর জায়গায় 10, ঠিক আছে? 9.8 এর জায়গায় 10 ধরে নিলাম, ধরো, তাহলে মাইনাস জি এর মান ধরো 10। এইবার আসো, আমি তোমাকে বললাম 1 সেকেন্ড পর বেগের মান কত, তুমি এখানে টি এর মান বসাইলা 1, তাহলে প্লাস 10 পাবা না? তাহলে দেখো বেগের মান প্লাস 10, তাহলে বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সামনে প্লাস মানে বস্তু এখনো উপরের দিকে উঠতেছে। ক্লিয়ার? এইবার তুমি টি এর জায়গায় 1 না 2 বসাও তো, 2 বসাইলে 0, তার মানে বস্তু কোথায় এখন? সর্বোচ্চ উচ্চতায়। এবার আরেকটু কিছু সময় যাক, ধরো এবার টি ইকুয়াল টু 3 সেকেন্ড বসাবা, মাইনাস 10, কি বুঝলা? বেগের মান 10, কিন্তু বস্তু এবার সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে নিচের দিকে নামতেছে, তাহলে বেগের মানটা চলে আসছে মাইনাস। তাহলে এই চিহ্নের দেখো একটা গুরুত্ব আছে, এই চিহ্ন আমাকে বুঝাই দিচ্ছে বস্তু কোথায় অবস্থান করতেছে, বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠছে নাকি এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়নি, নাকি সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে এখন বস্তু নিচের দিকে নামতেছে, এগুলো কিন্তু আমাকে এই মানটাই বুঝাই দিচ্ছে। তো তুমি যদি এই মাইনাস প্লাসকে বাদ দিয়ে দাও, 9 10 যেভাবে বাদ দিয়ে দিয়েছিল ওইভাবে যদি বাদ দিয়ে দাও, তাহলে তো এর মাহাত্ম্য থাকলো না, তাৎপর্য থাকলো না। এই কারণে এইভাবে সূত্রগুলো মাথায় রাখতে হবে। তাই বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার বলো তো, আমি যদি এখানে সরণ লিখি, সরণ এইচ যদি লিখি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার, তাহলে জি এর আগে কি বসবে? ইউ এর আগে কি বসবে? এইচ এর আগে, এইচ এর আগে কি বসবে বলো? কিছুই বসবে না, সময় বলবে। এইচ এর আগে যে কি হবে সেটা সময় বলবে। এবার তুমি আমার এই দুই ক্ষেত্রে একটু এইচ দেখাও তো, এই বোর্ডে দেখো, এই দুই ক্ষেত্রে আমাকে একটু এইচ দেখাবা, এখানে আর এইখানে এইচ দেখাবা। আমি এখানে জি এর আগে বসালাম মাইনাস, জি এর আগে মাইনাস, ইউ উপরের দিকে, সো এটা প্লাস। এইচ কি হবে সেটা আমাকে ইকুয়েশন বলবে। তাহলে আমরা একটু দেখি তো এই দুই ক্ষেত্রে এইচ এখানে কি হওয়া উচিত আসলে। যখন বস্তু এই পয়েন্টে, বলো আমাকে এইচটা দেখো,
এটা নিক্ষেপ বিন্দু, বস্তু এইখানে, তাহলে নিক্ষেপ বিন্দু থেকে বস্তু এখন অবস্থান করতেছে যেখানে, তার লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, তাহলে এইচটা কি হওয়া উচিত? এখানে পজিটিভ হওয়া উচিত। তাহলে বলো তো এইখানে কি হওয়া উচিত? না, এখানেও পজিটিভ। এটাই তো কাহিনী। এইচ মানে বেগ না, বেগের ক্ষেত্র আর সরণের ক্ষেত্র তোমার বুঝতে হবে ভালো করে। বেগ হচ্ছে নিচের দিকে, বাট এইচ এর পরিচয় আমি এখানে লিখে রাখছি আদি বিন্দু থেকে শেষ বিন্দু। আদি বিন্দু, বস্তু কোন পথে ঘুরে কোথায় আসলো আমি দেখবো না, ওটা কোন পথে ঘুরে আসলো সেটা দেখবো না, কোথায় সেটা দেখবো, কোথায়, এখানে। তাহলে এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এটাই হচ্ছে সরণ, এটাই হচ্ছে আমার এইচ। কথা বোঝা গেল? এবার বলো এইচ উপরে না নিচে? উপরে। তাহলে বস্তু আরো নিচের দিকে নামতেছে, তাও এইচ পজিটিভ পজিটিভ পজিটিভ। বলো তো এখানে এইচ কত? 0। নিক্ষেপ বিন্দুর তলে চলে আসছে, মানে যেখান থেকে নিক্ষেপ ওখানেই চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে এইচ এর মান হবে 0। বলো এই ক্ষেত্রে এইচ কখনো নেগেটিভ হতে পারে? দেখো এই ক্ষেত্রে তো নেগেটিভ হইতে পারে না, কিন্তু সূত্র আমাকে বলে নেগেটিভ হইতে পারে। কিভাবে? এটা ইউটি প্লাস মান, এটা হাফ জিটি স্কোয়ার মাইনাস মান। প্রথমে টি এর মান যখন কম থাকবে তখন এটা বড় এটা ছোট, তাহলে বড় বিয়োগ ছোট, তাহলে পজিটিভ নাম্বার আসতে থাকবে। এইবার দেখো টি এর মান এখানে কিন্তু স্কোয়ার, আর এখানেও টি আছে কিন্তু টি এর পাওয়ার 1, তাহলে টি এর মান বসাইলে বলো তো কোন পার্টটা বেশি করে বাড়তেছে? অবশ্যই এই পার্টটা বেশি করে বাড়তেছে। তাহলে প্রথমে দেখো এটা বড় এটা ছোট, কিন্তু এটা আস্তে 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 বাড়তেছে। ধরো আমি টি এর মান বসালাম 4 সেকেন্ড, তো এখানে হবে 4 গুণ টি এর মান 4 বসবে, আর এখানে হবে 4 এর বর্গ 16 গুণ। তাহলে কোনটা বেশি হারে বাড়বে? এটা বেশি হারে বাড়বে। তাহলে এক সময় দেখা যাবে এটা চেয়ে এটা বেশি হয়ে গেছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস চলে আসবে। তাহলে ওই যে মাইনাস যে চলে আসলো, তুমি যে এখানে বললা মাইনাস হইতে পারে না, এই যে মাইনাস যে চলে আসলো, দেখো এখানে মাইনাস হইতে পারে না, তার মানে বস্তু থেমে গেছে। কিন্তু ইকুয়েশন তার বুঝতেছে না যে বস্তু থেমে গেছে। ইকুয়েশন কি আর বুঝবে? ওর কি আর আত্মা আছে ইকুয়েশনের? ও যে বুঝবে যে ওখানে থেমে গেছে? না। তাহলে থেমে যদি না যাইতো তাহলে বস্তু নিচের দিকে থাকতো না। সাপোজ মনে করো ভূমি থেকে নিক্ষেপ করছে, একটা গর্ত আছে ওখানে, তাহলে গর্তের পাশে দাঁড়ায় তুমি উপরের দিকে ছুড়ে দিছো, এসে গর্তের মধ্যে চলে যাবে না? তাহলে বস্তু কিন্তু এবার দেখো নিক্ষেপ বিন্দুর নিচে চলে যাবে, যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে তার নিচে চলে যাবে। এই ক্ষেত্রটা মানে আসলে এটা নতুন কোনো ক্ষেত্র না, এরই একটা মানে সাব টাইপ। তাহলে এইখান থেকে এই যে ভবনের উপর থেকে নিক্ষেপ বা ভূমি থেকে নিক্ষেপ করলে গর্তের নিচে চলে যাচ্ছে। সাপোজ গর্তের পাশে দাঁড়ায় তুমি নিক্ষেপ করছো, গর্তের মধ্যে পড়তেছে, বা ভবনের উপর দাঁড়ায় নিক্ষেপ করতেছো, ভবনের পাদদেশে যখন বস্তু পৌঁছাচ্ছে, তখন দেখো এই যে বস্তু এখানে ছিল, ধরো টি সময় পর বস্তু এইখানে পৌঁছাইছে, এইখানে বস্তু পৌঁছাইছে। তাহলে এবার আমার একটু দেখো তো এইচটা, এই যে বস্তু এখানে ছিল, বস্তু এখানে পৌঁছাইছে, তাহলে এইচটা কোন দিকে? এই যে নিচের দিকে, এটা হচ্ছে এইচ। তাহলে এইচ নেগেটিভ হতে পারে। তাহলে এইচ নেগেটিভ আসলে এইটা মিন করে। দেখো অনেকে ভাবে কি ভাই এখান থেকে এইভাবে ঘুরে আসলো, তাহলে সরণ কি এইটা হবে না? এখান থেকে এইটা প্লাস এখান থেকে এইটা, না এটা হবে না। তুমি যখন ইকুয়েশনে সরণ ব্যবহার করবা তখন এইখান থেকে এইটা আদি বিন্দু শেষ বিন্দু, বারবার বলতেছি এই কথাটা, আদি বিন্দু শেষ বিন্দু লম্বালম্বী সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। ঠিক আছে? এবার তুমি দেখবা কোন দিকে, সেটা নিক্ষেপ বিন্দুর উপরের দিকে নাকি নিক্ষেপ বিন্দুর নিচের দিকে। এইবার দেখো আমি এখানে কলম রাখবো, তুমি আমার বলবা, প্রথমে বেগ বলবা তারপরে সরণ বলবা, পজিটিভ নাকি নেগেটিভ। প্রথমে আসো বেগ, বলো এখান থেকে নিক্ষেপ করা হলে টি সময় পর বেগ কি হবে? এখানে এইখানে 0, তারপরে নেগেটিভ, আজীবন নেগেটিভ। ক্লিয়ার? এবার আসো সরণ, নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, সরণ পজিটিভ পজিটিভ পজিটিভ, সরণ কত? পজিটিভ, এখনো পজিটিভ, সর্বোচ্চ উচ্চতা। এইবার আবার নিচের দিকে নামতেছে, তাও পজিটিভ, এই পয়েন্টে 0, তারপরে আজীবন নেগেটিভ। ক্লিয়ার? এই যে এটা যদি বুঝতে পারো তারা এবার তুমি সব ম্যাথ পারবা। এবং দেখো এই ক্ষেত্রগুলো আমরা বুঝতাম না বলে ওই ম্যাথটা আমাদের জড়াই যাচ্ছিল। এইবার দেখো এই ম্যাথ কত ইজি। আসো এই ম্যাথটা আসো, দেখো কি বলছিল আমাদের, একটা ভবনের উপর থেকে নিক্ষেপ করা হয়েছে না, এটা হচ্ছে ভবন, এই ভবনের উপর থেকে নিক্ষেপ করা হয়েছে কত বেগ দিয়ে? 20 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছাবে, তারপরে বস্তু এভাবে ডট 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 নিচের দিকে আসবে, এভাবে পড়বে। কি চাইছে আমার? সময় চাইছে। ভবনের পাদদেশে বস্তু গিয়ে পড়তে, এইখানে গিয়ে বস্তু পড়তে কতটুকু সময় লাগবে। ভবনের উচ্চতা দেওয়া আছে না, এই সমান সমান কত মিটার? 100 মিটার। এইবার দেখো কেউ লিখো না, কোন সূত্রটা খাটাবো আগে সেটা বলো তো। এইচ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, টি বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা খাটাবো।
এবং সকালে করতে দিয়েছিলাম অনেকে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2gh লিখে বসে আছে। হবে এটা শেষ বেগ তোমার বলে দেওয়া আছে, তাহলে এই সূত্র দিয়ে করা তো লাভ হবে না, তোমার তো আবার শেষ বেগ কষ্ট করে বের করে নিতে হবে। তাহলে যে সূত্র দিয়ে একবারে হয়ে যায় আমরা সেই সূত্র খাটাবো, আমরা 3-4 ধাপে করতে পারবো না। অনেকে কি করে, অনেকে এই ম্যাথটা করে, দেখো এইভাবে, এইখান থেকে বস্তু এসে এইখানে পৌঁছাইলো উড্ডয়নকাল, এই যে এইখানে যখন পৌঁছাবে এই যে কালটা সেইটা কি উড্ডয়নকাল, এখানে পৌঁছাতে সময় উড্ডয়নকাল, তার সাথে এইখান থেকে এইখানে পৌঁছাইতে সময় বের করে যোগ করে দেয়, তাও হবে। এভাবে করছো অনেকে উত্তর দেখবা 6.99 বা 7 আসছে, ঠিক আছে। কিন্তু আমি 2 ধাপে 3 ধাপে করতে পারবো না, আমি একবারেই করব, এক ধাপেই করব। এই সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার লিখলাম। এবার আসো জি এর আগে কি বসবে মাইনাস, ইউ এর আগে প্লাস, এইচ এর আগে কি বসবে মাইনাস না প্লাস, কি বলবে, কে বলবে জানো, সময় বলবে, কিন্তু সময়ের এখানে মুখ বন্ধ, তো সময়টাকেই তো বের করতে বলা হয়েছে, তাহলে এখানে তো সময় বলতে পারবে না। তাহলে ম্যাথটা আমরা ভালো করে পড়ি, যে এইচ প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা বোঝার জন্য ম্যাথটা ভালো করে পড়ি। নিক্ষেপ করা হলো খাড়া উপরের দিকে, ভবনের পাদদেশে পড়তে কত সময় লাগবে, ভবনের পাদদেশে পড়তে কত সময় লাগবে। তাহলে বস্তু ছিল কোথায়, এইখানে, বস্তু পৌঁছাইলো কোথায়, এইখানে, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এই লম্বালম্বি দূরত্বটা, এটাই সরণ। তুমি এবার বলো নিক্ষেপ বিন্দুর নিচে না উপরে, নিচে, তাহলে এইচ কি আসবে মাইনাস, তাহলে এইচের আগে মাইনাস। তাহলে এবার দেখো -100 ইউটি, ইউ এর মান 20t মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে 4.9 টি স্কোয়ার। কথা কি বুঝছো, ক্লিয়ার? আমার যদি এমন হইতো এইচ বের করতে বলতো, তাহলে আমি টি বসায় যাওয়ার পরে বুঝতাম যে এইচ কোথায়, বস্তু এখন কোথায় অবস্থান করতেছে। কিন্তু আমার বলছে ভবনের পাদদেশে পড়তে সময়, তাহলে ভবনের পাদদেশে পড়লে এইচ নেগেটিভ মানটা বসাইলাম। এবার এখান থেকে টি বের করবো, কিভাবে বের করবা, এই যে সূত্র, মানে সূত্র বলতেছি সমীকরণ, এই সমীকরণ ক্যালকুলেটারে সলভ করবা, ঠিক আছে। এখন যদি কেউ ওই যে টি সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার দিয়ে করো, তাহলে কিন্তু মাইনাস মার্কিং করবো, ঠিক আছে। এখন ক্যালকুলেটারে সলভ করবা না, এখন ওই দিন নাই তো, দিন চেঞ্জ হয়ে গেছে। তাহলে 4.9 টি স্কোয়ার মাইনাস 20t মাইনাস 100 সমান সমান 0। এবার ক্যালকুলেটারে সলভ করবা, দেখবা t1 আর t2 দুইটা মান আসবে, একটা আসবে 6.99 সেকেন্ড প্লাস, আর একটা আসবে মাইনাস 2.91 সেকেন্ড, এটা মাইনাস। তাহলে সময় তো আর ঋণাত্মক হইতে পারে না, এটা বাদ, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ভবনের পাদদেশে পড়তে 6.99 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, সব ক্ষেত্রে জি এর আগে মাইনাস, জি তো সব সময় মাইনাস। টাইপ 2 এর ক্ষেত্রে যদি ঋণাত্মক আসে, তার মানে এখানে গর্তের মধ্যে পড়ে গেছে, টাইপ 3 হবে। মানে টাইপ 2 আর টাইপ 3 আলাদা কিছু না তো, দুটো একই জিনিস। এই দেখো শেষ হয়নি, একটু ছোট্ট একটা কথা আছে। এই ম্যাথটা এবার খুব ভালো করে একটা কথা বুঝবা। আমি যদি এই ম্যাথে বলতাম উপরের দিকে নিক্ষেপ করা হয়নি, খাড়া নিচের দিকে একই বেগে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে সময়টা কত লাগতো বলো তো? তখন কি করতাম, নিচের দিকে নিক্ষেপ করা হইলে, যদি নিচের দিকে নিক্ষেপ করা হয় তাহলে ইউটা নিচের দিকে, এইচও নিচের দিকে, জি এর আগে তো মাইনাস হবেই। তাহলে এখানে হয়তো মাইনাস, এখানে হয়তো মাইনাস, এখানে আর প্লাস হইতো না, এখানে কি হইতো মাইনাস, আর এইচের আগে হইতো। তাহলে আবার আমরা সলভ করতাম, সলভ করার পরে কি আসতো, t1 এর মান তখন আসতো হচ্ছে 2.91 সেকেন্ড, আর t2 এর মান আসতো হচ্ছে মাইনাস 6.99 সেকেন্ড। এই অ্যান্সারই আসতো। এই যে তোমরা কতদিনের মতো করতেছো, তোমাদের তো শিক্ষা হয়নি, এই যে মানটা এইটা হচ্ছে মাইনাস আসতো, আর এই যে মানটা তার আগে আসতো প্লাস। দেখো ম্যাথ না করে আমি কিভাবে বুঝলাম, যখন এই ম্যাথের ক্ষেত্রে এটা প্লাস হোক বা একমাত্রিক গতির ম্যাথ হোক, লিনিয়ার মোশনের ম্যাথ হোক, যখন এর দুইটা টাইম আসছে, এই দুইটা টাইম হচ্ছে একটা লুপের দুইটা টাইম। একটা লুপের মানে তুমি এই ভবনের এখানে দাঁড়ানো আছো, মনে করো তোমার বন্ধু নিচে এখানে দাঁড়ানো, ওর কাছে তুমি একটা বল ছুড়বা, তাহলে একই বেগে উপরের দিকে ছুড়ে দিবা, ও এসে বলটা উপরের দিকে গিয়ে ওর হাতে এসে পড়বে, ক্যাচ ধরবে ও। অথবা একই বেগে তুমি নিচের দিকে ছুড়ে দিবা, তাহলে নিচের দিকে ছুড়ে দিলে, যখন নিচের দিকে ছুড়ে এলে এই পথে এসে ওর কাছে পৌঁছাবে। তাহলে তুমি দেখো একটা লুপ কমপ্লিট হয়ে গেল, এইখান থেকে উপরের দিকে ছুড়ে দিলা, বস্তু এসে এইভাবে পড়লো, বলো তো লুপ কমপ্লিট হয়েছে? হয়নি। তুমি যদি একই বেগে নিচের দিকে নিক্ষেপ করতা, এই যে নিচের দিকে নিক্ষেপ করতা, তাহলে এবার দেখো একটা লুপ কমপ্লিট হয়ে গেল। এই দুইটার সময় হচ্ছে সেই লুপেরই সময়। তাহলে এই পথটা কি বড় পথ না?
এটা বড় পথ না, ঘুরে এসে নিচে পড়বে, তাহলে এটাতে বেশি সময় লাগবে অর্থাৎ 6.99। আর এইটা হচ্ছে এই যে ছোট পথের সময়, তাহলে এটা হবে 2.91 সেকেন্ড। এইখান থেকে বলো তো উড্ডয়নকালটা কত? না যোগফল না, বিয়োগফল, দুইটা মানের বিয়োগফল, মানের বিয়োগফল। তাহলে এই সময়টা হচ্ছে বড় সময়টা, সেটা হচ্ছে 6.99, আর এই সময়টা হচ্ছে 2.91। তাহলে উড্ডয়নকাল হচ্ছে এইখান থেকে এইখানে পড়তে সময়, তাহলে সেটা হচ্ছে 6.99 মাইনাস 2.91 লুপের সময়। কথা কি বোঝা গেছে? পারা যাবে? তাহলে তোমরা দেখবা এই একমাত্রিক গতির ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর একমাত্রিক গতির কিছু ম্যাথ তোমাদের বইতে আছে, ঠিক আছে? তাহলে ওইগুলো নিজেরা করবা, ঠিক আছে?